আসসালামু আলাইকুম। আমাদের বেসিক্যালি হচ্ছে যে লেকচারটা বাকি ছিল চ্যাপ্টার 9-এর উপর, সেটা হচ্ছে আজকে আমরা দেখব। সো পাওয়ার সিস্টেমের আমাদের চ্যাপ্টার 9 যে পাওয়ার ফ্লো যে সলিউশনের যে লেকচারটা আমাদের বাকি ছিল সেটাই বেসিক্যালি আজকে দেখব ততটুকু পর্যন্ত যতটুকু বেসিক্যালি হচ্ছে আমাদের মিডের সিলেবাসে আছে, ঠিক আছে? অর্থাৎ এই পুরো 9.1টা বেসিক্যালি আমরা কভার করব। হ্যাঁ, সো চলেন আমরা হচ্ছে আর দেরি না করে শুরু করে দেই। বিসমিল্লাহ। এই চ্যাপ্টারটার নাম হচ্ছে পাওয়ার ফ্লো সলিউশন, পাওয়ার ফ্লো সলিউশনস, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের চ্যাপ্টার 9। সো এইখানে বেসিক্যালি আমাদের মূল উদ্দেশ্যটা কি, মানে পাওয়ার ফ্লো এইটার সলিউশন বের করব। আচ্ছা, তো ডেফিনেটলি আমাদের ম্যাথমেটিক্যাল পার্সপেক্টিভ থেকে সলিউশন কার হয়? কোনো একটা ইকুয়েশনের হয়, তাই না? সো কোনো একটা ইকুয়েশন আমরা বেসিক্যালি সলভ করলে ওইটা থেকে আমাদের বিভিন্ন ধারণা বের হয়। সো দ্যাট মিন্স আগে আমার পাওয়ার ফ্লোয়ের ইকুয়েশনটা বের করতে হবে। পাওয়ার ফ্লোয়ের ইকুয়েশনটা বের করলে কী লাভ হবে খেয়াল করে দেখেন। যদি এরকম আমার একটা হচ্ছে পাওয়ার সিস্টেম থাকে, সে সিম্পল একটা পাওয়ার সিস্টেম আমি হচ্ছে ড্র করছি, এখান থেকে এখানে একটা গেল, আর এখানে সাপোজ আর একটা বাস আছে, এইখানে একটা সিম্পল একটা পাওয়ার সিস্টেম আমি চিন্তা করলাম। এটা বাস 1, এটা বাস 2, আর এটা হচ্ছে বাস 3। তখন এই যে জেনারেটর আছে, এই জেনারেটর থেকে বেসিক্যালি এখানে পাওয়ার ইনজেক্ট হবে না, আবার এই বাস থেকে এইখানে পাওয়ার যাবে, আবার এই বাস থেকেও কিছু এইখানে পাওয়ার আসবে, অথবা যখন ডিমান্ড বেড়ে যাবে এইদিকে পাওয়ার যাবে, আবার এই বাস থেকে এইদিকে পাওয়ার যাবে যখন যেটার রিকোয়ারমেন্ট হয়। সো দ্যাট মিন্স এই যে কোন ট্রান্সমিশন লাইন দিয়ে কোন বাসে কত পাওয়ার আসছে যাচ্ছে, অর্থাৎ পাওয়ার কতটুকু ফ্লো হচ্ছে, এটা রিয়েল পাওয়ার হতে পারে, রিয়েক্টিভ পাওয়ার হতে পারে, অথবা আমরা যদি চিন্তা করি এই যে বাস, প্রতিটা বাসের তো একটা ভোল্টেজ আছে এবং একটা ওই ভোল্টেজের একটা ফেজ অ্যাঙ্গেল আছে, তাই না? তো এই যে জিনিসগুলো, এগুলো যদি আমি না জানি না, তাহলে আসলে ওভারঅল পাওয়ার সিস্টেম সম্পর্কে আমার ধারণা ভালো হবে না। দ্যাট মিন্স ওভারঅল পাওয়ার সিস্টেমটা স্টেবল নাকি আনস্টেবল, বা কোন জিনিস বা কতটুকু রেটিংয়ের জিনিসপত্র আসলে ব্যবহার করা যাবে এই সিস্টেমটাতে, এগুলো সম্পর্কে আসলে ভালো ধারণা না তৈরি হয় না। সো দ্যাটস ওয়াই এই জিনিসগুলো সম্পর্কে যদি আমি জানতে পারি, তাহলে দেখা যায় মোটামুটি পাওয়ার সিস্টেমের পুরো একটা ধারণা আমার কাছে চলে আসে। সো দ্যাটস ওয়াই আমরা বেসিক্যালি এই যে কীভাবে পাওয়ার ফ্লো হচ্ছে, কত পরিমাণ পাওয়ার ফ্লো হচ্ছে, কোন বাসের ভোল্টেজ কত, এইগুলো যে ইকুয়েশনের মাধ্যমে বোঝার চেষ্টা করি, সেটা হচ্ছে পাওয়ার ফ্লোয়ের ইকুয়েশন। আর ওই পাওয়ার ফ্লোয়ের ইকুয়েশনটা সলভ করলে না আমরা বেসিক্যালি হচ্ছে এই পার্টিকুলার ভ্যালুগুলো পাই। সো দ্যাট মিন্স পাওয়ার সিস্টেমকে খুব ভালো মতো বোঝার জন্য মোটামুটি আমাদের 4টা প্যারামিটার জানলেই হয়ে যায়: রিয়েল পাওয়ার, রিয়েক্টিভ পাওয়ার, এবং কোনো পার্টিকুলার বাসের ভোল্টেজ, আর ওই বাসের ফেজ অ্যাঙ্গেল। হ্যাঁ, সো এই 4টা প্যারামিটার সম্পর্কে যদি আমাদের ধারণা থাকে, সো মোটামুটি আমরা অন্যান্য যেই কন্ডিশন বা সিচুয়েশন অ্যানালাইসিস করার প্রয়োজন হয় সেটা বের করে ফেলতে পারি, ঠিক আছে? সো দ্যাটস ওয়াই আমাদের আসলে পাওয়ার ফ্লো এর ইকুয়েশনটা বের করা অনেক অনেক ইম্পর্ট্যান্ট হয়ে থাকে। হ্যাঁ, তো এখন আমরা হচ্ছে আরেকটা জিনিস বোঝার চেষ্টা করি, এই ইকুয়েশনটা আসলে কীভাবে বের করব। সলিউশন তো পরে, আগে তো আমার ইকুয়েশন বের করতে হবে। তো আমরা আসলে একদম বেসিক জিনিস আগেই শিখে আসছি। সেই জিনিসটা হলো যে আমরা কিন্তু জানি যে যদি আমার কাছে কোনো একটা ইকুয়েশন থাকে, সে 2x + 3y = 7, আবার হচ্ছে -3x + 5y যদি 9 হয়, এটাকে চাইলে কিন্তু আমরা ম্যাট্রিক্সের মাধ্যমে প্রকাশ করতে পারি। কীভাবে? সহগগুলোর ম্যাট্রিক্স নিব, এই সহগগুলোর ম্যাট্রিক্সের সাথে চলকের ম্যাট্রিক্স মাল্টিপ্লাই করব, এইটা = হবে কি আমার এই কনস্ট্যান্ট, অর্থাৎ সমীকরণের এই পাশে যেই সলিউশনটা আছে সেটার ইকুয়েশনের সমান হবে, ঠিক আছে? সো এই ইকুয়েশন আমরা জানি, এবং এইটা আমরা অলরেডি কিন্তু অ্যাপ্লাই করা শিখে গেছি আমাদের চ্যাপ্টার 1, অর্থাৎ নোড ইকুয়েশনস তৈরি করার ক্ষেত্রে, যে আমরা বেসিক্যালি এই যে আমাদের বাসের নেটওয়ার্ক আছে, এটার হচ্ছে ওয়াই বাস ম্যাট্রিক্স আমরা চাইলে বের করতে পারি। সো এই ওয়াই বাসের ম্যাট্রিক্সের সাথে আমরা যদি এই পার্টিকুলার বাস ভোল্টেজগুলো হচ্ছে এর ম্যাট্রিক্সটা মাল্টিপ্লাই করি, আমরা জানি তখন আমরা বেসিক্যালি হচ্ছে কারেন্টের ম্যাট্রিক্সগুলো পেয়ে যাই, ঠিক আছে? অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। সো এইটাকে ভর করেই বেসিক্যালি হচ্ছে আমরা আগাবো। তো দ্যাটস ওয়াই প্রথমে আমার আসলে পাওয়ার ফ্লোয়ের ইকুয়েশনটা তৈরি করার জন্য আগে একটা সিনারিও চলেন আমরা হচ্ছে চিন্তা করি। যে ধরলাম এটা আমার হচ্ছে একটা জেনারেটর, আর এটা হচ্ছে আমার একটা বাস। সো এই বাস থেকে আরেকটা ট্রান্সমিশন লাইন চলে গেছে। সো আমরা একটা পার্টিকুলার বাস নিয়ে হচ্ছে আলোচনা করি। হ্যাঁ, সো ধরলাম এই পার্টিকুলার বাসটাতে আমার হচ্ছে কমপ্লেক্স পাওয়ার S এটা ইনজেক্ট হয়েছে। হ্যাঁ, কমপ্লেক্স পাওয়ার S এখানে আসতেছে।
তো এখন খেয়াল করে দেখি এই কমপ্লেক্স পাওয়ার এস এটা ইজ ইকুয়াল টু কী লেখা যায়, রিয়েল পাওয়ার প্লাস যে রিয়েক্টিভ পাওয়ার, তাই না? এটা কিন্তু লেখা যায়। হ্যাঁ, আবার আমরা চাইলে এটাকে কিন্তু এভাবেও লিখতে পারি যে কমপ্লেক্স পাওয়ার এস ইজ ইকুয়াল টু হচ্ছে ভোল্টেজ এর ফেজর মাল্টিপ্লাইড উইথ কারেন্টের ফেজর, এটাও কিন্তু চাইলে লেখা যায়। ঠিক আছে, সো এই দুইটা ইকুয়েশন বেসিক্যালি আমাকে সেম জিনিসই হচ্ছে প্রোভাইড করবে। এটা বেসিক্যালি ফেজর ফর্মে প্রোভাইড করবে, আর এটা বেসিক্যালি আমার রেক্টেঙ্গুলার ফর্মে প্রোভাইড করবে, এটা যদি পোলার হিসাবে চিন্তা করে থাকে আর কি। তো খেয়াল করে দেখি, এটা হচ্ছে রিয়েল পাওয়ার রিয়েক্টিভ পাওয়ার থ্রুতে, আর এটা হচ্ছে ভোল্টেজ কারেন্টের থ্রুতে আমি বেসিক্যালি হচ্ছে মানে কমপ্লেক্স পাওয়ারটা বের করতে পারি চাইলে। এখন আমি হচ্ছে পাওয়ারের ফ্লো ইকুয়েশন বের করতে চাই, দ্যাট মিনস এখানে রিয়েল পাওয়ার রিয়েক্টিভ পাওয়ার দুইটাই থাকবে। দ্যাট মিনস আমি কমপ্লেক্স পাওয়ার বেসিক্যালি কীভাবে এখানে ভূমিকা পালন করতেছে সেটা আমরা বের করতে চাই। সো এখানে আমরা জানি যে আমরা যে ইকুয়েশনটা একটু আগে লিখেছিলাম যে ওয়াই বাস এর সাথে আমার ভোল্টেজ ম্যাট্রিক্স মাল্টিপ্লাই করতে হবে, তখন আমি কারেন্টের ম্যাট্রিক্সটা পাবো। এখন একটা পাওয়ার সিস্টেম তো যে কোনো সংখ্যক বাস নিয়ে গঠিত হইতে পারে, মানে স্ট্যাবিলিটির ইস্যু বাদ দিলে, মানে থিওরিটিক্যালি যদি চিন্তা করি যে কোনো সংখ্যক বাস নিয়ে গঠিত হইতে পারে। তো আমি এখানে ডিরাইভেশন যেহেতু করতেছি, সো দ্যাটস ওয়াই আমরা একটা জেনারেলাইজড প্যারামিটার ধরে নিলাম এন সংখ্যক বাস নিয়ে একটা গঠিত সিস্টেম। সো এন সংখ্যক বাস নিয়ে যেহেতু এটা একটা গঠিত সিস্টেম, তাহলে আমরা বুঝতে পারতেছি যে এই ওয়াই ম্যাট্রিক্সটা হবে এন বাই এন এর একটা ম্যাট্রিক্স, এই ভোল্টেজ ম্যাট্রিক্সটা হবে তার এন সংখ্যক বাসের এন সংখ্যক ভোল্টেজ থাকবে, আর কলাম হবে একটা। আর এই ম্যাট্রিক্স এন এন ওয়ান যেহেতু সেম, সো মাল্টিপ্লাই করলে হবে এন ইন্টু ওয়ান। সো দ্যাট মিনস এইটার ডিফারেন্ট বাসে কারেন্টের পরিমাণ আমরা পাবো, ইনজেক্টেড কারেন্টের পরিমাণ আমরা পাবো, আর হচ্ছে একটা বেসিক্যালি হচ্ছে একটা কলাম ভেক্টরের মতো কারেন্টের ভ্যালুগুলো পেয়ে যাবো প্রতিটা বাস। সো এটাকে যদি হচ্ছে আমরা একটু এলাবোরেট করে লেখার চেষ্টা করি, জিনিসটা কি দাঁড়ায়, সে আমরা এন সংখ্যক বাসের জন্য এলাবোরেট করে লেখার চেষ্টা করি। এই নোটেশনগুলো না অনেক ইম্পর্ট্যান্ট। সে ধরলাম এটা হচ্ছে আমার প্রথম এলিমেন্ট ওয়াই, এইটা রো ওয়ান কলাম ওয়ান অর্থাৎ ওয়াই ওয়ান ওয়ান। দ্যাট মিনস এইটা হবে ওয়াই ওয়ান টু, এরপরেরটা হবে ওয়াই ওয়ান থ্রি, ওয়াই ওয়ান ফোর ডট 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 ডট, একদম শেষে যে হবে ওয়াই ওয়ান এন, তাই না? কারণ আমার এন সংখ্যক কলাম থাকবে, এন সংখ্যক কী থাকবে, রো থাকবে। তো সিমিলারলি আমি যদি পরের লাইনটা লিখি, এটা হবে টু ওয়ান, ওয়াই টু টু, ওয়াই টু থ্রি, ওয়াই টু ফোর ডট ডট ডট, এইখানে কিন্তু খেয়াল করে দেখবেন হবে ওয়াই টু এন। সো এরপরের এলিমেন্টটা কী হওয়ার কথা, ওয়াই থ্রি ওয়ান, ওয়াই থ্রি টু ডট 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 ডট, এভাবে যেতে থাকবে। এরপরে আলটিমেটলি কী আসবে, ওয়াই থ্রি এন। সো এইভাবে যদি যেতে থাকে আইতম এলিমেন্টটা বেসিক্যালি যদি আমি দেখতে চাই, সে সাপোজ এন একটা যে কোনো সংখ্যা হইতে পারে, 10 হইতে পারে, তো এর মধ্যে যদি আমি 7 নম্বর এলিমেন্টটা দেখতে চাই, সো দ্যাটস ওয়াই এন সংখ্যক বাস আছে, কিন্তু হোয়াট অ্যাবাউট আমি যদি আইতম এলিমেন্টটা দেখতে চাই, তাহলে আপনি দেখতে পাচ্ছেন যে এইখানে রো ওয়ান, রো টু, রো থ্রি হলে আইতম বাসের জন্য এটা হবে আই ওয়ান, এটা হবে আই টু ডট 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 হয়ে এখানে বেসিক্যালি হবে ওয়াই আই এন, এনতম এলিমেন্ট। তারপর এভাবে আলটিমেটলি যেতে যেতে আমি আসলে বুঝতে পারতেছি আমার এখানে হবে শেষ সেটটা ওয়াই ওয়ান, ওয়াই এন ওয়ান, ওয়াই এন টু ডট 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 ডট, শেষ করে করে আমরা বেসিক্যালি পাবো ওয়াই এন এন। ঠিক আছে, সো জেনারেলাইজড প্রসেসে যদি আমি হচ্ছে ম্যাট্রিক্সটা লিখতে চাই, তাহলে জিনিসটা আমি এরকম পাবো। হ্যাঁ, সো এটা এরকম আসলো। সো সিমিলারলি আমি যদি এখন ভোল্টেজের ম্যাট্রিক্সটা লিখতে চাই, সো প্রথম বাসের জন্য ভি ওয়ান, এর জন্য ভি টু ডট ডট ডট, আইতম বাসের ভোল্টেজ কি ভি আই, আর একদম শেষে হচ্ছে আমার এনতম বাসের ভোল্টেজ হবে ভি এন। সো এইটা বেসিক্যালি হচ্ছে আমার ভোল্টেজের ম্যাট্রিক্সটা। ঠিক আছে, ক্রস হয়ে গেল, এটা বেসিক্যালি হচ্ছে আমার ভোল্টেজের ম্যাট্রিক্সটা। ঠিক আছে, আচ্ছা, সো এইটা ইজ ইকুয়াল টু বেসিক্যালি আমরা পাবো হচ্ছে কারেন্টের ম্যাট্রিক্স, তাই না? ইজ ইকুয়াল টু কি আই ওয়ান, আই টু ডট ডট ডট, আইতম বাসে ইনজেক্টেড কারেন্টের পরিমাণ আই আই, আর এনতম বাসে হবে কি আই এন। সো এইটা বেসিক্যালি আমাদের ম্যাট্রিক্সটা আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, এখন খেয়াল করে দেখেন, যদি আমি পার্টিকুলার কোনো একটা বাসের কারেন্টের ভ্যালু জানতে চাই, যে আই ওয়ান
এই এলিমেন্টটা কীভাবে যেন আসে, এই পুরো রোয়ের সাথে, আচ্ছা অন্য একটা কালি নেই সাদা না নিয়ে, এই পুরো রোয়ের সাথে আমরা কি এই পুরো বাসের প্রতিটা এলিমেন্ট গুণ করে যোগ করি, গুণ করে যোগ করি, তাই না? এভাবেই তো গুণটা কাজ করে, তাই না? তাহলে আমি যদি হচ্ছে আইতম বাসের কারেন্টটা জানতে চাই, তাহলে কি আমার আইতম এলিমেন্টের প্রতিটা এলিমেন্ট অর্থাৎ ওয়াই আই ওয়ানের সাথে এটা গুণ করব, যোগ ওয়াই আই টুর সাথে এটা গুণ করব, যোগ প্রতিটা এলিমেন্ট যোগ গুণ করে করে যোগ, তারপর শেষেরটা এটার সাথে এটা গুণ করে কি করব, যোগ করব, টোটাল সাম করলে বেসিক্যালি আমি কী পাবো, আই আই পাবো। তার মানে ম্যাট্রিক্সটা এইভাবে কাজ করে। তার মানে আমি বলতে চাচ্ছি যে যদি আমি লিখতে চাই যে আইতম বাসে ইনজেক্টেড কারেন্টের পরিমাণ, তাহলে আমার লিখতে হবে ওয়াই আই ওয়ান ইন্টু ভি ওয়ান প্লাস ওয়াই আই টু ভি টু প্লাস ডট 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 এভাবে যাইতে থাকবে। এবং আমরা যদি কোনো পার্টিকুলার আইতম এলিমেন্টের হচ্ছে কারেন্টটা জানতে চাই, তখন বেসিক্যালি হবে ওয়াই মানে এলিমেন্টের জন্য ওয়াই আই আইতম বাসের কি ভোল্টেজ প্লাস ডট 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 যে এখন হচ্ছে এনতমর জন্য ওয়াই এন ওয়ান ভি এন। তো এটা বেসিক্যালি হচ্ছে আমরা বুঝতে পারলাম যে এটা বেসিক্যালি এখানে একটা মিস্টেক হয়ে গেছে আমাদের, এটা তো বেসিক্যালি হবে না। খেয়াল করে দেখি, এখানে ওয়াই আই এন পর্যন্ত হবে, আই পর্যন্ত গেছি। সো বেসিক্যালি আমরা এই রোটাতেই থাকতে চাচ্ছি। সো শেষেরটা হবে আমার এই এলিমেন্টটা, যেটা মাল্টিপ্লাইড হবে ভিএন এর সাথে। সো ওয়াই আই এন ইন্টু ভিএন। খেয়াল করে দেখেন, এইটা আর এইটা এই ভ্যালুগুলো মিল থাকবে, এইটা আর এইটা এই ভ্যালুগুলো মিল থাকবে, ঠিক আছে? সো এইটা হচ্ছে আমার আইতম বাসে ইনজেক্টেড কারেন্টের জেনারেলাইজড যেই ইকুয়েশনটা অ্যাডমিটেন্স এবং ভোল্টেজের সামেশন হিসাবে, সেটা আমরা এখানে পেয়ে গেলাম, ঠিক আছে? এখন আমাদের উদ্দেশ্য তো কারেন্ট বের করা না, আমাদের উদ্দেশ্য যদি আমরা একটু ফিরে তাকাই, আমাদের উদ্দেশ্য হচ্ছে কমপ্লেক্স পাওয়ারটা বের করা। এখন খেয়াল করে দেখেন, এখানে একটা কমপ্লেক্স কোয়ান্টিটি, এখানে একটা হচ্ছে ফেজর কোয়ান্টিটি আছে। বাই দ্য ওয়ে, এই সবগুলো এলিমেন্ট কিন্তু ফেজর, আমরা ক্লাসে ডিসকাস করছিলাম, এই সবগুলো কিন্তু কি ফেজর ফরম্যাটে লিখছি। হ্যাঁ, এই সবগুলো কিন্তু ফেজর, ভোল্টেজগুলো কারেন্টগুলো এগুলো কিন্তু ফেজর। আচ্ছা, তো এখন আমরা খেয়াল করে দেখি, আমাদের উদ্দেশ্য হচ্ছে এই কমপ্লেক্স পাওয়ারটা বের করা। এখানে আছে আই কনজুগেট, হ্যাঁ, কিন্তু আমার এইখানে বেসিক্যালি আছে শুধু আই, এইখানে বেসিক্যালি আছে শুধু আই। তাহলে খেয়াল করে দেখি, এই আইটাকে যদি আবার কনজুগেট করতে হয়, ইটস রিয়েলি ঝামেলাদায়ক কাজ। প্রতিটা ফেজরকে আবার হচ্ছে কনজুগেট করে 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 ঝামেলা পোহাইতে হবে। দেন হোয়াট অ্যাবাউট আমি যদি এই কমপ্লেক্স পাওয়ারটারই কনজুগেট নেই, যদি সিনারিওটা এরকম করি যে এস আছে, এসের যদি আমি আবার কনজুগেট এভাবে লিখতে পারি যে এদের ভ্যালু কিন্তু সেম, এদের ভ্যালু কি সেম। সো আমার তো আসলে ভ্যালু দরকার, এই এসের ভ্যালুটা জানা দরকার। সো দ্যাটস ওয়াই আমি যদি এই এস কনজুগেট নেই, তখন আসলে ফর্মুলাটা কিন্তু আমার একটু চেঞ্জ হয়ে যাবে। কি হবে? পি মাইনাস জে কিউ হয়ে যাবে। অ্যান্ড অন দ্য আদার হ্যান্ড সিনারিওটা কী হবে? এস ভি কিউ, এটা বেসিক্যালি আমার হচ্ছে এই যে এসের কনজুগেট হবে, তার মানে ভি আই এ কনজুগেটের কনজুগেট। দ্যাট মিন্স আমার আলটিমেটলি কনজুগেট হয়ে যাচ্ছে ভি কনজুগেট আই কনজুগেট কনজুগেট কী হয়ে যাচ্ছে? শুধু আই হয়ে যাচ্ছে। তাহলে এখন আমাদের ইকুয়েশনের মধ্যে একটা সহজ ফরম্যাটে আমরা নিয়ে আসতে পারলাম যে আমরা যদি আইতম বাসে ইনজেক্টেড কমপ্লেক্স পাওয়ারের পরিমাণ জানতে চাই কনজুগেট নিলে, তখন এটা আমার হচ্ছে আইতম বাসের ভোল্টেজ এর কনজুগেট এবং আইতম বাসের কারেন্ট মাল্টিপ্লাই করলেই কি আমার হয়ে যাচ্ছে। তাহলে এখন খেয়াল করে দেখেন, এই আই এটা আমি কি পেয়েছি, এই আই আমি কি পেয়েছি খেয়াল করে দেখেন। এই যে আইটা আছে, এটাকে কিন্তু চাইলে আমরা একটু সংক্ষেপে সামেশন ফরম্যাটে লিখতে পারি। খেয়াল করে দেখেন, এই যে আই আছে, এই যে আই প্যারামিটারটা যে আমরা নিলাম, এই আই প্যারামিটারটার কিন্তু একটা বৈশিষ্ট্য আছে। এই আই প্যারামিটারটা কি? এই আই প্যারামিটারটা কিন্তু দেখেন 1 2 3 গ্র্যাজুয়ালি বাড়তে 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 এই এন পর্যন্ত কিন্তু হয়। এনের বাহিরে কিন্তু শেয়ার যাইতে পারবে না, ঠিক আছে? তার মানে আই হচ্ছে একটা চেঞ্জিং প্যারামিটারের মতো, যেটা বেসিক্যালি এন পর্যন্ত 1 থেকে এন পর্যন্ত নিতে পারবে। ওই যে আমরা লুপ যে চালাই
প্রতিবার এটার সংখ্যা এক এক করে চেঞ্জ হয়, ঠিক এরকম। তাহলে এখানেও খেয়াল করে দেখেন প্রতিটা কলামের ইন্ডিকেটর কিন্তু হচ্ছে, রোয়ের ইন্ডিকেটর বেসিক্যালি হচ্ছে আই আছে, কারণ আমরা এটা আইতম রো নিচ্ছি, আইতম রো বেসিক্যালি আমরা নিয়েছি। সো দ্যাট মিনস প্রতিটা শুরুতে কিন্তু আই আছে, শেষে কলাম 1 2 3 করে এইভাবে বাড়তেছে। তার মানে আমি যদি এখানে একটা চিন্তা এভাবে করি, আয়ের মতো আছে, বাট এই কলাম সংখ্যাটা গ্র্যাজুয়ালি ইনক্রিজ করতেছে। কত পর্যন্ত গেছে? n পর্যন্ত গেছে, এবং ভোল্টেজটাও কিন্তু গ্র্যাজুয়ালি ইনক্রিজ করতেছে। কত পর্যন্ত গেছে? n পর্যন্ত গেছে। তাহলে আমি এটাকে এইভাবে লিখতে পারি কিনা যে সামেশন অফ ওয়াই আই, আর এটাকে দিলাম কে, আর ভি কে দিলাম, এটাও দিলাম কে। এখন কে এর ভ্যালু কত থেকে কত পর্যন্ত গেছে? 1 থেকে n পর্যন্ত গেছে। তার মানে এটাকে বেসিক্যালি আমি এভাবে রিপ্রেজেন্ট করতে পারি। আই কেন এগিয়ে দেওয়া যাবে না? কারণ আই অলরেডি আমি ইউজ করে ফেলেছি। আমি বই হয়তো আপনাদের ছোট n দিয়ে লিখছে, বাট আমি এটা কে দিয়ে লিখলাম, সমস্যা নাই। সো এখানে আপনি দেখেন এখন কে এর ভ্যালু 1 বসান, সামেশন আছে, কে এর ভ্যালু 1 বসাইলে I1 V1 এটা পাবো, সাম আছে, দ্যাট মিনস একটা প্লাস আসবে। আবার কে এর মান 2 বসাইলে কত? I2 V2 এটা আসবে, আনটিল আপনি n পর্যন্ত বসাবেন, অর্থাৎ আলটিমেটলি আপনার এই ভ্যালুটা চলে আসবে। দ্যাট মিনস এই টোটাল জিনিসটাকে আমরা এই ছোট্ট সংক্ষেপে কী করতে পারি? চাইলে প্রকাশ করতে পারি। তাহলে এখন খেয়াল করে দেখেন এইখানে যে আমার রিকোয়ারমেন্টটা আছে, ভি এর কনজুগেট, VI এর কনজুগেটটা আছে, আবার আই এর ভ্যালু আমরা মাত্র দেখলাম যে আইতম বাসের আইটাকে আমরা চাইলে এভাবে লিখতে পারি সংক্ষেপে। তাহলে আমরা হচ্ছে এটাকে এইখানে লিখে দিই যে সামেশন অফ কে 1 থেকে n পর্যন্ত ওয়াই আই কে ভি কে, এটা লিখতে পারি এখানে আমরা এভাবে। তাহলে খেয়াল করে দেখেন, তাহলে হচ্ছে যেহেতু এটা একটা কনস্ট্যান্ট কোয়ান্টিটি, তাহলে আমরা এটার ভেতরে নিয়ে যেতে পারি, সমস্যা নাই। সো আই তো চেঞ্জ হচ্ছে না। সো এটাকে আমরা সিম্পলি লিখতে পারি সামেশন অফ কে 1 থেকে n পর্যন্ত ওয়াই আই কে ভি কে আর VI এর কনজুগেট, ঠিক আছে। এখন খেয়াল করে দেখেন রেক্ট্যাঙ্গুলার ফরম্যাটে কনজুগেট প্রকাশ করার জন্য এখানে জাস্ট প্লাসের জায়গায় মাইনাস দিয়ে দিলেই হইলো, কিন্তু ফেজর ফরম্যাটে আমরা কি করব? ফেজর ফরম্যাটে বেসিক্যালি একটা কনজুগেট যদি হয় এস, এটা যদি হয় থিটা, তাহলে এটার কনজুগেট বেসিক্যালি কি ভ্যালু তো সেমই থাকে, আমি বলছি জাস্ট থিটাটা মাইনাস থিটা হয়ে যায়, ঠিক আছে। আবার এই জিনিসটাও আমরা জানি যে কোনো একটা কমপ্লেক্স নাম্বার যদি হচ্ছে এরকম হয় a প্লাস IB ইজ ইকুয়াল টু, বেসিক্যালি এটাকে যদি আর থিটা দ্বারা প্রকাশ করা যায়, তাহলে আমরা এইটাও জানি যে a এর মান হয় হচ্ছে আর কস থিটা, অর্থাৎ রিয়েল পার্টটার ভ্যালু, আর b এর মান কি হয়? আর সাইন থিটা। সো এগুলো কিন্তু বেসিক্যালি আমরা ছোটোবেলায় পড়ে আসছি। সো আই গেস এগুলো আপনাদের মনে আছে কমপ্লেক্স নাম্বারের ক্লাস করার কারণে। সো আমরা আস্তে আস্তে করে আমাদের উদ্দেশ্যের দিকে আগায় যাচ্ছি। তাহলে খেয়াল করে দেখেন আমরা যেই জিনিসটা পেলাম সেটা হচ্ছে কমপ্লেক্স নাম্বারের কনজুগেট ইজ ইকুয়াল টু পেলাম সামেশন অফ কে 1 থেকে n পর্যন্ত ওয়াই আই কে ভি কে VI কনজুগেট, ঠিক আছে। সো আমি কি বলেছি, এই প্রত্যেকটা কি ফেজর না? প্রত্যেকটা কি ফেজর। সো ফেজর গুণ করলে বেসিক্যালি খেয়াল করে দেখেন, আমি যদি এই Z1 আর Z2 এই দুইটা যদি ফেজর হয়, সো এই দুইটা ফেজর যদি আমি গুণ করি, তাহলে বেসিক্যালি আমরা কি দেখব যে এই দুইটার মান গুণ হয়েছে এবং তাদের অ্যাঙ্গেল কি হয়েছে? যোগ হয়েছে। এটা তো বেসিক্যালি দুইটা ফেজর গুণ করার প্রসেস, আমরা জানি যে করলে ফেজর মানে পোলার ফর্মে এইটাই হয়, ফেজর ফর্মে এইটাই হয়। তো আমরাও যদি লিটারালি এটাকে অ্যাঙ্গেলটা রিভিল করার চেষ্টা করি, অর্থাৎ অ্যাঙ্গেল সহ লেখার চেষ্টা করি, তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি সামেশন অফ কে 1 থেকে n পর্যন্ত, আর ওয়াই আই কে এইটার ভ্যালু তো ওয়াই আই কেই হবে, আবার ভি কে এটার ভ্যালু ভি কেই হবে, আর VI কনজুগেটের ভ্যালু কিন্তু VI এর সমান। সো এটা বেসিক্যালি আমরা তাদের ভ্যালুটা লিখে ফেললাম, তিনটা ফেজরের গুণফলের ভ্যালু তিনটার গুণফলের সমান, এবং অ্যাঙ্গেলটা লিখি। অ্যাঙ্গেলটা বেসিক্যালি কী হবে খেয়াল করে দেখেন, ওয়াই আইকের অ্যাঙ্গেলটা বা ফেজটা ধরলাম থিটা আইকে, যেহেতু মাল্টিপ্লাই আছে, প্লাস আমরা জানি ভোল্টেজের অ্যাঙ্গেলটা আমরা হচ্ছে ডেল্টা দ্বারা প্রকাশ করি পাওয়ার সিস্টেমের ক্ষেত্রে, বাসের ভোল্টেজের যে ফেজটা আছে সেটা ডেল্টা দ্বারা প্রকাশ করি, সেটা হচ্ছে ডেল্টা কে। এখন এইখানে কিন্তু আছে ফেজর, এই ফেজরের কনজুগেট, তাহলে আমরা জানি কনজুগেট ক্ষেত্রে কি হয়ে যায়, এটা মাইনাস হয়ে যায়, থিটাটা কি হয়ে যায়? মাইনাস হয়ে যায়। তার মানে আমরা VI এর জন্য যেই ডেল্টা আই বসাইতাম
সেই ডেল্টা আই বসাবো, কিন্তু যেহেতু এটা কনজুগেট এখানে আর প্লাস না বসায় কী বসাবো, মাইনাস বসাবো। সো দ্যাট মিনস আমরা আসলে এই কমপ্লেক্স কনজুগেট যেই পাওয়ারটা আছে সেইটাকে রিপ্রেজেন্ট করতে পারলাম এইভাবে। তাহলে আমি মাত্র আপনাকে বলছি এই টোটাল জিনিসটা যদি হয় হচ্ছে আমার মডুলাস আর, আর এই টোটাল জিনিসটা যদি হয় হচ্ছে আমার আর্গুমেন্ট থিটা, তাহলে আমরা আবার এটাও জানি এই এস কনজুগেট ইজ ইকুয়াল টু হচ্ছে পি প্লাস জে কিউ। এই কিউটাকে আমরা মাইনাস দ্বারা ডিনোট করতে পারি। আচ্ছা, এটা একটু বেশি ঝামেলা করতেছে, আমরা মানে সহজেই লিখি যে মাইনাস জে কিউ। ঠিক আছে, এই মাইনাস জে কিউটাকে আমরা চাইলে আবার এভাবে লিখতে পারি, খেয়াল করে দেখেন পি প্লাস জে মাইনাস কিউ। ঠিক আছে, অর্থাৎ এইটার সাথে যা আছে ভেতরে যা আছে এখানে প্লাস দিয়ে আমরা চাইলে ডিনোট করতে পারি। সো তখন আবার জিনিসটা অন্যভাবে আমরা চাইলে রিপ্রেজেন্ট করতে পারি। এখানে মাইনাস কিউ কেন লিখলাম, এটার একটা সিগনিফিকেন্স আছে। তাহলে খেয়াল করে আমরা দেখি এই কমপ্লেক্স পাওয়ারের যে কনজুগেটটা আছে এইটা এইভাবে হচ্ছে আর থিটা ফরম্যাটে যদি লিখি, তাহলে আমি কি লিখতে পারি, রিয়েল পাওয়ার পি এর পোর্শনটা বেসিক্যালি কি দেখেন, আমরা একটু আগে বলেছিলাম যে রিয়েল পাওয়ারের পোর্শনটা হচ্ছে মডুলাস ইন্টু কস থিটা। তাহলে আমরা রিয়েল পাওয়ার পি ইজ ইকুয়াল টু কী লিখতে পারি, মডুলাস ওয়াই আই কে ভি কে ভি আই কস, কী লিখবো এখন, থিটাটা দিয়ে দিব। তাহলে থিটাটা কত এখানে দেখেন তো, থিটাটা হচ্ছে এই পুরাটাই হচ্ছে বেসিক্যালি আমার আর্গুমেন্টটা। তো এই পুরো আর্গুমেন্টটা যদি লিখতে চাই, থিটা আই কে প্লাস ডেল্টা কে মাইনাস ডেল্টা আই, এখানে আর লিখতে পারতেছি না, বাট আপনারা বুঝে নেন এখানে হচ্ছে আই লিখছি। অ্যান্ড আমরা যদি কমপ্লেক্স পাওয়ারটা লিখতে চাই, এখানে খেয়াল করে দেখেন এই পোর্শনটাতে যা আছে সেটা হচ্ছে মাইনাস কিউ আছে। সো মাইনাস কিউর জায়গায় যদি লিখতে চাই ওয়াই আই কে ভি আই, আর কি হবে ইমাজিনারি পার্টের পোর্শনে কি হবে, সাইন থিটা। তাহলে আসতেছে হচ্ছে সাইন থিটা আই কে প্লাস ডেল্টা কে মাইনাস ডেল্টা আই। সো এইটাই বেসিক্যালি হচ্ছে আমাদের পাওয়ার ফ্লো কিভাবে করতেছে এইটার ইকুয়েশন। তার মানে আমরা সুন্দর করে এখন লিখি, রিয়েল পাওয়ার রিয়েক্টিভ পাওয়ার আলাদা করে পেয়ে গেলাম। এখানে বেসিক্যালি আমরা যেটা পেয়েছিলাম সেটা হচ্ছে কমপ্লেক্স পাওয়ার একসাথে, এইটাও বেসিক্যালি একটা ইকুয়েশন, বাট আমরা আলাদা আলাদা করে লিখতেছি। তো দ্যাটস ওয়াই সুন্দর করে যদি আমরা জিনিসটা লেখার চেষ্টা করি, সেটা আমরা পাচ্ছি পি ইজ ইকুয়াল টু, আচ্ছা আমরা এখানে একটা জিনিস হচ্ছে মিস করে গেছি, আমরা হচ্ছে সামেশন চিহ্নটা দিই নাই। সামেশন চিহ্নটা অবশ্যই দিতে হবে, সামেশন চিহ্নটা অবশ্যই দিতে হবে, নাইলে আসলে বেসিক্যালি এখানে আই বা কে কী বোঝাচ্ছে এটা তো বোঝা যাচ্ছে না, কে এর মান যে 1 থেকে n পর্যন্ত হবে এটা তো আপনি বুঝবেন না। সো দ্যাটস ওয়াই আমরা হচ্ছে সামেশন চিহ্নটা দিলাম প্রথমে, কে এর ভ্যালু 1 থেকে n পর্যন্ত, এবং ভেতরে কি, ভেতরে হচ্ছে ওয়াই আই কে ভি কে আর ভি আই কস থিটা আই কে প্লাস ডেল্টা কে মাইনাস ডেল্টা আই। আর আমার রিয়েক্টিভ পাওয়ারটা কি হচ্ছে, মাইনাসটা ওই পাশে পাঠাই দিলাম, সামেশন অফ কে 1 থেকে n পর্যন্ত ওয়াই আই কে। খেয়াল করে দেখেন আই কি চুজ করছিলাম, আই কিন্তু আমাদের একদম বেসিকে চলে যেতে হবে যে আমি কততম বাসের কারেন্টটা বের করতে চাই বা পাওয়ারটা বের করতে চাই। সো সেটা বেসিক্যালি আমার আই ছিল, এটা 3তম বাস হইতে পারে, 4তম বাস হইতে পারে, ইটস আপ টু মি। আমি কিন্তু বেসিক্যালি আই চুজ করব যে কততম বাসের আমি চাচ্ছি বা কোশ্চেনে কততম বাসের জন্য চাচ্ছে। সো দ্যাটস ওয়াই কনফিউশনের কোনো কারণ নাই, ভি কে আর এটা হচ্ছে ভি আই, আর এখন হবে কি ইমাজিনারি পার্টটার জন্য সাইন থিটা আই কে প্লাস ডেল্টা কে মাইনাস ডেল্টা আই। সো এইটাই হচ্ছে আমাদের পাওয়ার ফ্লো ইকুয়েশনের পোলার ফর্ম। আবারও বলতেছি এটা পোলার ফর্ম, হ্যাঁ পোলার ফর্ম, অর্থাৎ মডুলাস আর আর্গুমেন্ট থিটার সাহায্যে আমরা প্রকাশ করছি। সো এই ইকুয়েশনগুলা বেসিক্যালি আমাকে বলে দিচ্ছে যে কোন বাসে কি পরিমাণ পাওয়ার ফ্লো হবে, রিয়েল পাওয়ার রিয়েক্টিভ পাওয়ার ফ্লো হবে। এখন আপনি খেয়াল করে দেখেন এই আইতম বাসে কি পরিমাণ পাওয়ার ফ্লো হবে সেইটা ডিপেন্ড করতেছে আইতম বাসের ভোল্টেজের উপর, কে তম বাসের ভোল্টেজের উপর। অর্থাৎ খেয়াল করে দেখেন কে এর ভ্যালু 1 থেকে n পর্যন্ত যাবে, তার মানে সবগুলো বাসের ভোল্টেজের উপর কিন্তু কী করতেছে, ডিপেন্ড করতেছে। আবার ওই বাসের নিজস্ব বাসের উপর ডিপেন্ড করতেছে এবং
ট্রান্সমিশন লাইনের অ্যাডমিটেন্সের উপরও ডিপেন্ড করতেছে। আবার খেয়াল করে দেখেন, এই যে ডেল্টা আই আছে, ডেল্টা কে আছে, এই ডেল্টা কে কোনো 1 থেকে n পর্যন্ত যাবে, তার মানে প্রতিটা বাসের ভোল্টেজের ফেজ অ্যাঙ্গেলের উপর ডিপেন্ড করতেছে। তার মানে আমি বলতে চাচ্ছি এটার ক্ষেত্রেও কিন্তু কি জিনিসটা সেম। তার মানে পাওয়ার ফ্লো এটা কোনো একটা পাওয়ার সিস্টেমে একটা বাসের মধ্যে ডিপেন্ড করে না। এই একটা বাসের ভোল্টেজ V1 আর এইটা বাসের V2, এইটা দেখেই আসলে বোঝা যায় না যে আপনি আসলে পাওয়ার কত পাবেন। অন্যান্য বাসের ভোল্টেজ এবং তাদের ফেজ অ্যাঙ্গেলের উপরও কি পুরো সিস্টেমের পাওয়ার ফ্লো ডিপেন্ড করে। সো দ্যাটস ওয়াই এই জিনিসটা অনেক ইম্পর্ট্যান্ট। এই কারণে আমি বলেছি যে পি কিউ ভি ডেল্টা এগুলো হচ্ছে আমার পাওয়ার সিস্টেমের সবচেয়ে ইম্পর্ট্যান্ট প্যারামিটারগুলোর চারটা, যেটা জানলে, যেই চারটা জিনিস জানলে মোটামুটি আমরা পাওয়ার সিস্টেমের অনেক কিছুই বের করে ফেলতে পারি। ঠিক আছে? সো এটা হচ্ছে আমাদের পাওয়ারফুল ইকুয়েশন আসলো। এখন এটা আমাদের সলভ করতে হবে। তো সলভ করার জন্য আমরা অনেক ধরনের মেথড ইউজ করতে পারি। নিউটন রেফসন মেথড, যেটা আপনারা বাচ্চাকালে শিখছিলেন। তারপর হচ্ছে গস সিডেল মেথড, তারপরে হচ্ছে আরও কিছু মেথড আছে। সো এইটা আজকের লেকচারের আমাদের আলোচ্য বিষয় সলিউশন করা না। আজকের লেকচারের আমাদের আলোচ্য বিষয় ছিল কিভাবে আমরা পাওয়ার ফ্লোয়ের ইকুয়েশনটা ডেভেলপ করতে পারি। আমরা নেক্সট লেকচারে আমাদের সলিউশন প্রসিজারগুলো দেখব বা কীভাবে সলভ করতে হয়। এখন খেয়াল করে দেখেন যে এতগুলো প্যারামিটার, রিয়েল পাওয়ার, রিয়েক্টিভ পাওয়ার, আবার প্রতিটা বাসের ভোল্টেজ এবং সাথে তার ফেজ অ্যাঙ্গেল, সো এই চারটা ভ্যারিয়েবল বের করা কিন্তু সো টাফ। এতগুলো বাসের জন্য চারটা ভ্যারিয়েবল বের করা সো টাফ। সো আপনারা তো অনেক সময় হচ্ছে একটা খেলা আছে টিভিতে দেখায় যে কে হতে চায় কোটিপতি, ওই খেলা দেখছিলেন। আমি ক্লাসেও এই উদাহরণটা দিছিলাম যে যখন আপনি দেখেন যে অপশন হচ্ছে চারটা, তখন কোনোটাই না বুঝলে লাইফলাইন নেওয়ার সুযোগ থাকে। অনেকগুলো লাইফলাইন থাকে, এর মধ্যে একটা লাইফলাইন আছে 50-50 লাইফলাইন কী করে যে দুইটা অপশন কী করে কমায় দেয়, আপনার বাকি দুইটা থেকে চুজ করতে হবে। ঠিক পাওয়ার সিস্টেমেও যদি আমার এরকম হইতো যে দুইটা প্যারামিটার এর ভ্যালু যদি আমি জেনে যাই, তাহলে বাকি দুইটা বের করা কি আমার জন্য খুব বেশি প্যারা হবে? আই গেস প্যারা হবে না। সো আপনারা বুঝতে পারতেছেন পাওয়ার সিস্টেম আমরা বেসিক্যালি চাইলে এটা করতে পারি। সো এই কারণে আমরা স্পেসিফিক্যালি কিছু বাস ডিফাইন করছি, যেই বাসগুলোর দুইটা প্যারামিটার, এই পি কিউ ভি ডেল্টার মধ্যে দুইটা প্যারামিটার ডিফাইন করা থাকে, আর বাকি দুইটা প্যারামিটার আমাদের কি করতে হয়, বের করতে হয়। সো আমরা চলেন বইয়ের এই পোর্শন, বেসিক্যালি এতক্ষণ হচ্ছে বইয়ের এই জিনিসগুলোই হচ্ছে আমরা দেখছি কীভাবে ডিরাইভ করতে হয়। সো বেসিক্যালি এখন আমরা দেখব ডিফারেন্ট টাইপ অফ বাসেস, যে লোড বাস। নন জেনারেটর বাসগুলোকে কী বলা হয়? লোড বাস। তার মানে এটাতে শুধু লোড কানেক্টেড থাকে, এবং এটার হচ্ছে আরেকটা নাম আছে, যেহেতু লোড বাস, এইটার পি আর কিউ এর ভ্যালু, অর্থাৎ খেয়াল করে দেখি, রিয়েল পাওয়ার আর রিয়েক্টিভ পাওয়ারের ভ্যালু হচ্ছে আমাদের জানা থাকে। রিয়েল পাওয়ার আর রিয়েক্টিভ পাওয়ারের ভ্যালু আমাদের জানা থাকে। আমাদের ভোল্টেজ আর ভোল্টেজের ফেজ অ্যাঙ্গেলটা বের করতে হয়। আবার এটার আরেকটা নাম আছে, এটার একটা নাম হতো লোড বাস। আবার এটাকে পিকিউ বাসও বলে। হ্যাঁ, পিকিউ বাসও বলে। এই অল্টারনেটিভ নামগুলো মনে রাখতে হবে। আবার আমরা হচ্ছে খেয়াল করে দেখি আরেকটা বাস আছে যেটাতে আমরা হচ্ছে নির্দিষ্ট করে দেই ভোল্টেজ কন্ট্রোল বাস বলে। এটাতে বেসিক্যালি আমরা কি নির্দিষ্ট করে দেই? এটাতে আমরা নির্দিষ্ট করে দেই, এটার আরেকটা নাম আছে, সুন্দর নাম আছে, ভোল্টেজ কন্ট্রোল বাস। এই ভোল্টেজ কন্ট্রোল বাস, এইটা বেসিক্যালি আরেকটা নাম হচ্ছে পিভি বাস। কালারটা চেঞ্জ হয়, এটা হচ্ছে পিভি বাস। এই বাসটার ক্ষেত্রে আমরা বেসিক্যালি রিয়েল পাওয়ার আর ভোল্টেজের ভ্যালুটা আমাদের জানা থাকে, আমাদের রিয়েক্টিভ পাওয়ার আর ডেল্টার ভ্যালুটা বের করতে হয়। দ্যাট মিনস এটা হচ্ছে পিভি বাস অথবা ভোল্টেজ কন্ট্রোলড বাস, এই নামে আমরা ডাকতে পারি। হ্যাঁ, আরও কিছু অল্টারনেটিভ নাম আছে, এগুলো আপনারা রিডিং পড়লে দেখবেন। আর থার্ড যে বাসটা নিয়ে কথা বলবো, এটা হচ্ছে স্ল্যাক বাস। এটাকে বলতে পারি আমরা কিং বাস, মানে পুরো সিস্টেমের কিং সে। কেন কিং এটা আসলে বোঝা যাবে। সাধারণত একটা বাসকে আমরা হচ্ছে স্ল্যাক বাস ধরি। পাওয়ার সিস্টেমের টোটাল বাস অনেকগুলো বাস থাকতে পারে, সেটার মধ্যে একটা বাসকে আমরা স্ল্যাক বাস, অথবা এটাকে অপর নাম হচ্ছে সুইং বাস, আরেকটা নাম হচ্ছে রেফারেন্স বাসও অনেক সময় বলে। আবার অনেক সময় এটাকে জেনারেটর বাসও বলে, কারণ এটার সাথে জেনারেটর কানেক্টেড থাকে। দেখি জেনারেটর বাসের কথাটা কি আছে এখানে, যে ডেজিগনেটেড অ্যাজ স্ল্যাক বাস, ডিফারেন্ট বেসিক্যালি হচ্ছে, আচ্ছা এটাকে বেসিক্যালি হচ্ছে জেনারেটর বাস বলে না। দেয়ারফর এ জেনারেটর বাস ভোল্টেজ ইকুয়ালি নোন অ্যাজ, এই ভোল্টেজ কন্ট্রোল বাসটাকে বেসিক্যালি হচ্ছে আমরা সম্ভবত জেনারেটর বাস মনে হয় বলতে পারি।
আচ্ছা যাই হোক, তো স্ল্যাক বাসের অনেকগুলো নাম আছে, অল্টারনেটিভ নামগুলো আমাদের মনে রাখতে হবে। এইখানে বেসিক্যালি কি ফিক্স করা থাকে, ভোল্টেজ আর ভোল্টেজের অ্যাঙ্গেলটা আমাদের জানা থাকে, আমাদের রিয়েল পাওয়ার আর রিয়েক্টিভ পাওয়ার বের করতে হয়, ঠিক আছে। সো এই ডিফারেন্ট টাইপের বাস যেহেতু আমরা দুইটা প্যারামিটার ফিক্স করে ফেলছি আর দুইটা প্যারামিটার আমাদের অজানা, দ্যাট মিনস আমাদের সলিউশনটা আসলে কী হবে, সহজ হবে। সো এই জিনিসগুলো আপনারা একটু রিডিং পড়বেন। সো এই 9.1 পর্যন্ত পড়লেই আসলে হয়ে যাবে, এই নিচের জিনিসগুলো হালকা একটু চোখ বলালে হয়ে যাবে। 9.2 আপাতত আমাদের মিডের জন্য লাগতেছে না, ওইখান থেকে বেসিক্যালি আমাদের সলিউশন কীভাবে করতে হয় সেটা শুরু হয়, ঠিক আছে। সো এতটুকু ছিলই বেসিক্যালি আমাদের লেকচার। এই তিনটা জায়গা আমাদের খুব ভালো মতো পড়তে হবে, ঠিক আছে। ভোল্টেজ কন্ট্রোল বাস, জেনারেটর বাস, এইটাই সম্ভবত জেনারেটর বাস হিসেবে আমরা জানি, কারণ এটার সাথে হচ্ছে দেয়ার ইজ এ জেনারেটর কানেক্টেড, দ্য মেগাওয়াট জেনারেশন ক্যান বি কন্ট্রোলড, ঠিক আছে। তো জেনারেশন যেহেতু কন্ট্রোল করতে পারি, সো দ্যাটস ওয়াই এটাকে ভোল্টেজ কন্ট্রোলড বাস বলে। সরি, স্ল্যাক বাসের নাম জেনারেটর বাস না, স্ল্যাক বাসের নাম হচ্ছে সুইং বাস এবং রেফারেন্স বাস, এভাবে বেসিক্যালি আমরা হচ্ছে বলে থাকি। আর কোনটাতে কোনটা নির্দিষ্ট করা থাকে, কোনটা বের করতে হয়, এটা অবশ্যই মনে রাখতে হবে, হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, সো আমরা আমাদের নোটে চলে যাই। সো আমরা বেসিক্যালি এই জিনিসগুলো রিভিউ করলাম এবং পাওয়ার ফ্লো ইকুয়েশনের পোলার ফর্ম দেখলাম এবং বিভিন্ন বাস কীভাবে কেন আসছে এগুলো আমরা দেখলাম। সো মোটামুটি এটা আমাদের লেকচার 1 আলহামদুলিল্লাহ ফিনিশড। সো এখন আমি আপনাকে বলি মিডের জন্য কি করবেন। সো মিডের জন্য বেসিক্যালি আমি হচ্ছে আপনাদের কিছু প্র্যাকটিস প্রবলেম দিব, সেই প্র্যাকটিস প্রবলেমগুলো ইনশাল্লাহ প্যাকটিস করবেন। আর ডেফিনেটলি যে সিটি নিয়েছি আমি, ওই সিটির কোশ্চেনগুলো আবারও রিভিউ করে দেখতে হবে। অ্যান্ড আপনাদের হচ্ছে বইয়ে কিছু কোশ্চেন আমি হচ্ছে আপনাদেরকে বলেছিলাম যে ওইগুলো অবশ্যই করতে হবে, মার্ক করে দিয়েছিলাম। সো ওই কোশ্চেনগুলো যদি আপনি করেন ইনশাল্লাহ অবশ্যই মিডে খুব ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং আপনার চলে আসবে এবং মার্ক আপনার চলে আসবে। তো ঠিক আছে, অনেক ধন্যবাদ এতক্ষণ মনোযোগ দিয়ে লেকচারটা শোনার জন্য। ডেফিনেটলি আপনাদের অনেক ধন্যবাদ এবং মিডের পরীক্ষা খুব ভালো হোক এই আশাই করতেছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।